অভিযুক্ত সোহেল রানা এবং স্বপ্নাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত এবং শুধু মৃত্যুদণ্ডই নয় তাদেরকে অর্থদণ্ডও করা হয়েছে। আমাদের সঙ্গে সহকর্মী আসিফ মাহমুদ সিয়াম রয়েছেন, আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাইব। তিনি এজলাসের ভিতরে রয়েছিলেন, আমরা একটু জানতে চাইব তার কাছে। আসিফ, এই যে মামলার যে ঘটনাটি, পুরো প্রক্রিয়ায় বিচারকের অবজারভেশন কী ছিল, তার মতামতটি কী ছিল আমরা একটু জানতে চাই। সামদানি বিচারক আজকে তার রায় পড়ে শোনানোর শুরুতেই বলেন যে এই যে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে, এই ঘটনাটি শুধুমাত্র যে রামিসার পরিবারকে আঘাত করেছে ব্যাপারটি এমন নয়, এটি পুরো সমাজকে আঘাত করেছে। এবং পরবর্তীতে তিনি এই রায় পড়ে শোনানোর আগে কিছু সুপ্রিম কোর্টের এবং আপিল বিভাগের কিছু অন্যান্য রায়ের কিছু রেফারেন্সও এখানে তিনি পড়ে শোনান। তখন তিনি বলেন যে এই যে আসামিরা এরা যেই নৃশংস যেই অপরাধটি করেছে, যদি তাদেরকে কোনোভাবে ক্ষমা করা হয় কিংবা কোনো ধরনের লঘু দণ্ড দেওয়া হয় তাহলে আদালত নিজেই এখানে ব্যর্থ হবে। এবং তিনি এও বলেছেন যে এইখানে তারা যেই অপরাধটি করেছে এখানে কোনোভাবেই তাদেরকে সংশোধনের কোনো সুযোগ নেই। আমরা সাধারণত জানি যে কোনো বিচারের ক্ষেত্রে বলা হয় যে যদি আসামিদেরকে সংশোধনের সুযোগ থাকে তাহলে যেন তাদেরকে লঘুদণ্ড দেওয়া হয়, কিন্তু এখানে বিচারক স্পষ্ট বলেছেন যে তারা যে অপরাধটি করেছেন এটা কোনোভাবেই সংশোধনের যোগ্য না। এবং তাদেরকে যদি সংশোধনের সুযোগ দেওয়া হয়, যদি কারাদণ্ড দেওয়া হয় কিংবা তাদেরকে পরবর্তীতে মুক্তি দেওয়া হয় তাহলে তাদের কাছ থেকে সমাজের কোনো শিশুই নিরাপদ থাকবে না। এই ধরনের একটি গুরুতর মন্তব্য আদালত করেছেন এবং এই মন্তব্যটি করার পরে আদালত তখন উভয় আসামিকেই মৃত্যুদণ্ড দেন এবং একই সাথে আসামি সোহেল রানাকে 5 লাখ টাকা জরিমানা এবং স্বপ্নাকে 2 লাখ টাকা জরিমানা দেন এবং বলেন যে যদি তারা জরিমানা দিতে ব্যর্থ হয় তাহলে তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগী অর্থাৎ রামিসার পরিবারকে যেন সেই জরিমানা সেই টাকা তাদেরকে ফেরত দেওয়া হয়। এবং এই সময় একটি প্রশ্ন আসতে পারে যে এখানে স্বপ্না তো শুধুমাত্র সহযোগিতা করেছিল, তাহলে তাকেও কেন মৃত্যুদণ্ড দেওয়া হলো? সেই ক্ষেত্রেও বিচারক বেশ কয়েকটি সুপ্রিম কোর্ট এবং আপিল বিভাগের রায় রেফারেন্স টেনে তিনি এও বলেন যে যদি স্বপ্না সেই মুহূর্তে যখন অপরাধটি সংঘটিত হচ্ছিল তিনি যদি সেখানে চিৎকার করতেন, আশেপাশে সবাইকে ডাকার চেষ্টা করতেন তাহলে হয়তোবা ধর্ষণটি ঠেকানো যেত অথবা হত্যাটি ঠেকানো যেত, কিন্তু স্বপ্না সেগুলো কোনোটাই তিনি প্রতিরোধ করার চেষ্টা করেননি। তিনি বরং সেখানে দরজা আটকে রেখেছিলেন, দরজা লাগিয়ে রেখেছিলেন এবং যেন কেউ ভিতরে ঢুকতে না পারে এবং সোহেলকে সেখানে পালাতে তিনি সহযোগিতা করেছিলেন। এই যে অপরাধটি, সেই পুরো অপরাধের কারণে সোহেল এই অপরাধটি পরিপূর্ণভাবে সে সংগঠিত করতে সমর্থ হয়েছে, সেজন্যই মূলত এখানে সবটাকেও সমপরিমাণের অপরাধী এখানে করা হয়েছে। যখন আইনজীবীদের মধ্যে যুক্তিতর্ক উপস্থাপন হয়েছিল সেক্ষেত্রে তো আসামি পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে স্বপ্নাকে 7 বছরের কারাদণ্ড দেওয়ার ক্ষেত্রে বা এ ধরনের একটি কথা ছিল এবং একই সঙ্গে সোহেল রানারও কিন্তু শাস্তি তারা চেয়েছিলেন, তারা মৃত্যুদণ্ড চেয়েছিলেন। আজকে সোহেল রানাকে একই সঙ্গে অর্থদণ্ডও দেওয়া হলো। বিষয়টি হচ্ছে যে আদালতে এই রায় ঘোষণার পর আসামিদের মধ্যে কোনো প্রতিক্রিয়া আপনি দেখেছিলেন কিনা? আমরা তো বাইরে ছিলাম এবং আমরা দেখেছিলাম যে পুরো আদালত প্রাঙ্গণ তখন বেশ উল্লসিত হয়ে পড়েছিলেন, অনেকে সরবে আলহামদুলিল্লাহ বলে চিৎকার করে উঠেছিলেন। তো এক্ষেত্রে আসামিদের মধ্যে আপনি কোনো প্রতিক্রিয়া দেখতে পেয়েছেন কিনা রায় ঘোষণার পরপর? সামনে রায় পড়ে শোনানোর পুরোটা সময় আমরা দেখছিলাম যে স্বপ্না কাঠগড়ার মধ্যে বসা ছিল এবং তিনি খুব নীরবভাবে তার চোখ মুছছিলেন, কিন্তু সোহেল রানাকে আমরা পুরোপুরি স্বাভাবিক দেখেছিলাম এবং দেখছিলাম যে তিনি আশপাশে যে তার পুলিশ সদস্য যারা ছিল তাদের সাথে সে কিছু একটা বিষয় নিয়ে প্রতিনিয়ত কথা বলে যাচ্ছিল, তাকে খুবই স্বাভাবিক দেখা যাচ্ছিল। কিন্তু আমরা দেখছিলাম যে আদালতের এজলাসের মধ্যে রামিসার বাবা সহ তার পরিবারের যে সদস্যরা সেখানে এসেছিলেন তারা পুরো রায় পড়ার সময় তারা অঝরে কাঁদছিলেন এবং পরবর্তীতে সামনে আপনি যদি সেখানে থাকতেন আপনি অবাক হতেন যে যখন মৃত্যুদণ্ড ঘোষণা দেওয়া হয় তখন আদালতের ভেতরে আদালতের বাইরে যে সকল আইনজীবী সাধারণ মানুষ যারা ছিলেন সকলেই সেই রায় ঘোষণার সাথে সাথে সেখানে আলহামদুলিল্লাহ বলে চিৎকার দেন। অর্থাৎ সমাজ যে এই নৃশংস ঘটনার যে কি অপরাধ চেয়েছিল এই আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই রায়ে সবার কি ধরনের রায় প্রত্যাশা ছিল এবং সেই প্রত্যাশিত রায়টি সবাই পেয়েছে। আজ বিচারিক সময় আমরা দেখেছি যে সাধারণত বাংলাদেশের বিচারালয়ের যে প্রক্রিয়া সেক্ষেত্রে চার্জশিট গঠন, সেটি বিচারালয়ে আসা, তারপরে সেখান থেকে শুনানি শেষ করে রায় ঘোষণা পর্যন্ত বেশ লম্বা সময় লাগে। সেক্ষেত্রে আমরা এটি দেখছি যে এটি বিচারালয়ের একটি নতুন নজির হিসেবে আমরা এটিকে লক্ষ্য করছি। এক্ষেত্রে আসলে অন্য মামলাগুলোর ক্ষেত্রেও এই ফাস্ট ট্র্যাক কর্মসূচিটি আসলে কীভাবে চালানো যেতে পারে, বা আরেকটি যদি আমি আপনার কাছে জানতে চাইবো সেটি হচ্ছে যে এই আসামিরা ভবিষ্যতে তাদের আত্মপক্ষ সমর্থনের জন্য আপিল করার যে সুযোগ সেটির আইনি প্রক্রিয়াটি কি, যদি একটু আমাদেরকে জানাতে পারেন।
শুরুতেই বলে রাখি যে আদালত তাদেরকে 7 দিনের সময় দিয়েছেন, আজকে থেকে 7 দিন এর মধ্যে তারা আপিল বিভাগ হাইকোর্টে তারা আপিল করতে পারবেন তা এই রায়ের প্রেক্ষিতে। এবং এর পরবর্তীতে হচ্ছে যে তাদের যেই যে বলা হয়েছিল যে আসামি পক্ষ তাদের যে অনুকম্পা চেয়েছিলেন, তাদের যে লঘুদণ্ড চেয়েছিলেন, সেই ক্ষেত্রেও বলা হয়েছে যে একটু আগে বলেছি যে তাদেরকে বিচারক আগে বলেছেন কোনোভাবেই তাদেরকে ক্ষমার উপযুক্ত না। যদি তাদেরকে ক্ষমা করা হয়, যদি বিচারক বলেছেন যদি তাদের অপরাধের সমপরিমাণ সাজা দেওয়া না হয় তাহলে এখানে আদালতই ব্যর্থ হবে। দর্শক, আমরা শুনছিলাম আমাদের সহকর্মী আসিফ মাহমুদ সিয়ামের কাছ থেকে, তিনি ইজলাসের ভিতরে ছিলেন, তিনি পুরো রায়টা শুনেছেন, আমরা বাইরে ছিলাম। এই মুহূর্তে ধর্ষণের সাজায় সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই নিয়ে আপনাদেরকে আমরা বিস্তারিত জানাচ্ছিলাম। আদালত প্রাঙ্গণ ছিল এই ছিল আমার কাছে সবশেষ।